তারাই যদি এই এই ডিসিশনগুলো দেয়, তাহলে তারা কেন বাংলাদেশের ফরেন সেক্রেটারি হিসাবে মিজানুল কায়েসকে অ্যাকসেপ্ট করবে? কারণ ভারতে যে বাংলাদেশের যে হাই কমিশনার হয়, তার চেয়ে তো যে ফরেন সেক্রেটারি হয় তার গুরুত্ব বেশি ভারতের কাছে। ভারত যদি ওইভাবে এটা নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে। আপনি ইনডাইরেক্টলি বলেছেন, সেখানে ইনভলভমেন্টের কথা বলেছেন। আমি আসলে এই যে 1-1.5 ঘন্টা আজকে লেকচার দিচ্ছি, আমার টিমকে বলছি যে এই ভিডিওটা যেভাবে হয়েছে ছেড়ে দাও, যার দেখার দেখবে। আমার কিন্তু এই পয়েন্টটা আলোচনা করার জন্য কিন্তু আমি এত বড় লেকচারটা দিচ্ছি আজকে। যারা আমার এই ভিডিওটা শুনেছেন তারা শুধু তহিদ হোসেনের ওই এই এই এখন ইন্টারনেটে যেই ইন্টারভিউটা ঘুরে বেড়াচ্ছে এইটা শুনবেন। আমি কিন্তু তহিদ হোসেনের কথা থেকে তহিদ হোসেনকে জবাব দিলাম। আপনারা জবাবটা আপনাদের মনের সন্তুষ্টি অনুযায়ী পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। ইউনুসের ডাকাতন্ত্রের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের প্রকাশিত ইন্টারভিউর উপর আমি একটা ছোট ভিডিও করেছি। এর মধ্যে তৌহিদ হোসেন যমুনাতে যে ইন্টারভিউ দিয়েছেন পুরোটা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউটা শোনার পর আমার মনে হলো যে এখানে অনেকগুলো বিষয় এসছে যেগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার আছে। একে তো তৌহিদ হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেম্বার ছিল এই ডাকাততন্ত্রের, এবং যেই কথাগুলো তৌহিদ হোসেন বলেছেন এর মধ্যে খুব একটা মৌলিকত্ব নতুনত্ব আছে এইটা বলা যাবে না। কিছু কিছু কথা আছে নতুন কিছু, বাট সব মিলে যেহেতু উনি একটা গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তার কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। সেখানে আপনারা এটাকে তৌহিদ হোসেন যেসব পয়েন্ট আউট করেছেন সেগুলোর জবাব হিসাবেও দেখতে পারেন, কিংবা অ্যানালিসিস হিসাবেও দেখতে পারেন। তবে সবার আগে আমি আপনাদের আজকে অনুরোধ জানাবো যে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা শুনছেন যেসব বন্ধুরা, তারা তাদের আরও বন্ধুদের, পরিবারের সদস্যদের এবং তাদের সমমনা মানুষদের সাথে আপনারা এটা শেয়ার করবেন। আমরা চাই যে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছুক। এই চ্যানেলটাকে আপনারা অন্যান্য চ্যানেলের থেকে একটু স্বতন্ত্র দেখতে পাবেন এই জন্য যে এইটার উদ্দেশ্য কিন্তু আমাদের ডে টু ডে ওষুধ বিক্রয়ের মতো যেসব প্রতিনিয়ত ইউটিউব ভিডিও হয় সেটাটি কিন্তু না। কারণ হলো ওষুধ বিক্রয়ের যে প্রতিযোগিতা সেখানে তো আসলে আমি টিকবো না। আর ওষুধ বিক্রয়টা তো আমরা জানি, এটার ভেতরটাও আমাদের একটু জানা দরকার। আমরা সবাই তো গুলিস্তানে যে মলম এবং সিরাপ বিক্রি হয় ক্যানভাসের মাধ্যমে, এটার সাথে আমরা অনেকেই পরিচিত। যে লোকগুলা এই ক্যানভাসটা করে তাদের তো অনন্য প্রতিভা আছে, তাই না? তাদের সম্মোহন ক্ষমতা এতটাই যে তাদের ক্যানভাস শুনে আমরা অনেকেই এইসব ওষুধ কিন্তু কিনে ফেলি, যেহেতু এই বেশিরভাগ সিরাপ এবং মলম পৌরুষ জাগানোর জন্য তারা বিক্রি করে। কিন্তু দেখুন, এই যে লোকটা এই ওষুধ বিক্রি করছে তার যে প্রতিভা, সেই প্রতিভা তো আমি আয়ত্ত করতে পারিনি। এখানে তো আমার সীমাবদ্ধতা আছে। বিশেষ করে আমার কণ্ঠের যে দুর্বলতা সেইটা তো আমি স্বীকার করি। এই ওষুধ বিক্রির প্রতিভা নিয়ে তো মানুষ, কেউ ওষুধই বিক্রি করে সারা জীবন, কেউ ইউটিউবার হচ্ছে, কেউ কিন্তু সলিমুল্লাহ হচ্ছে, কেউ আবার কিন্তু নোবেল প্রাইজও পেয়ে যাচ্ছে ইউনুসের মতো। আপনাদের কি কখনো মনে হয়েছে যে ইউনুস যে যোগ্যতা বলে নোবেল প্রাইজ পেয়েছে সেটা কি কোনো অংশে এই যে যাদেরকে আমরা ওষুধ বিক্রেতা বলছি, হয়তো তাদেরকে এখানে একটু ছোটও করা হয়ে যাচ্ছে, তাদের যে প্রতিভা তার থেকে তো ইউনুসের প্রতিভা খুব একটা বেশি নয়। ইউনুস যে এই 2025 বা 24 সালে একটা বক্তৃতা দিল, আমরা সবাই এই বক্তৃতা শুনেছি যে তার কাছে চিঠি এসছে, সেই চিঠিতে বাংলাদেশের তরুণদের জাপান চাচ্ছে, ইউরোপ চাচ্ছে, আমেরিকা চাচ্ছে। 25-এ যদি এই অবস্থা হয়, 26-এ কি অবস্থা হবে, 27-এ কি অবস্থা হবে? হ্যাঁ, এত তরুণ পৃথিবীতে আর কে দিতে পারে ইউনুস ছাড়া? চিন্তা করেন, একটা লোক 20 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে কত বড় ধাপ্পাবাজির একটা বক্তৃতা দিয়ে দিল। এটা একটা বিরল প্রতিভা না? সেই প্রতিভা তো আমি দেখাতে পারবো না। আমার যতটুকু পড়াশোনা আছে, যতটুকু দেখেছি যে সাধারণত এই বক্তৃতা যারা পারঙ্গম তারা বেশিরভাগই ইতিহাসের টাউট বাটপার। আমরা যেমন পিনাকির মধ্যে দেখি মাহফুজুর রহমানের মধ্যে দেখি, মাহমুদুর রহমানের মধ্যে দেখি, ফরহাদ মজহারের মধ্যে দেখি। আসলে আমি যতদূর দেখেছি যে 2 জন বাগ্মীকে আমি বলতে পারি যে তারা টাউট বাটপার ছিলেন না। একজন আব্রাহাম লিঙ্কন, একজন জন এফ কেনেডি।
অবশ্য এদেরকে বা বাগ্মী বলবো কিভাবে, দুটো বক্তৃতা, যেটা সেই আব্রাহাম লিঙ্কনের যে গেটিসবার্গ স্পিচ সেটাও তো লিখিত ছিল, আর জন এফ কেনেডির যে বিখ্যাত ইনোগারাল স্পিচ সেটাও তো লিখিত ছিল। হিটলার, মুসলিনি, তারা বক্তৃতায় পারঙ্গম ছিলেন, বক্তৃতা করে তারা লোক সমাগম করতে পারতেন, কিন্তু সেটা তো নেতিবাচক, তাই না? কোনো কিছু তো পৃথিবীর কোনো কিছু তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি। হিটলার যদি সারা পৃথিবী দখল করে ফেলতো, তাহলে কি হিটলার সন্তুষ্ট হতো? আমার তো মনে হয় হতো না। তখন তার মনে হতো যে এবার মহাবিশ্ব দখল করি। তেমনি দেখবেন আপনি ফরহাদ মজহারকে, পৃথিবীর কোনো কিছু এই ব্যক্তিটাকে আপনার সন্তুষ্ট করতে পারবে না। যেমন সে 24-এর জঙ্গি উত্থান নিয়েও কিন্তু সন্তুষ্ট নয়। তা আমরা তো ফরহাদ মজহার বা হিটলার, মুসলিনি এদের মতো নেতিবাচক সমাজ গঠনের জন্য বা নেতিবাচকতা তৈরির জন্য আমরা কিন্তু এখানে লেকচার দিচ্ছি না। আমরা বঙ্গবন্ধুর মতো ইতিবাচক সমাজ তৈরির জন্য, স্বপ্ন সৃষ্টির জন্য আমরা এখানে লেকচার দিচ্ছি। কাজেই আমার এই লেকচারগুলোকে আপনারা কন্টেন্ট দিয়ে বিচার করবেন, একটু ধৈর্য নিয়ে শুনবেন। কেউ 10 মিনিট শুনলেন, কেউ 5 মিনিট শুনলেন। আমার চেষ্টা আছে, আমার টিম, যেটা একটা টিম আমার হয়েছে, 2 জন সদস্য এখানে, তারা ভিডিওগুলো এডিট করে, ওরা এই চ্যানেলটাকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আমি যখন ইউনুসের ডাকে সাড়া দিয়ে ঢাকা না গিয়ে অটোয়াতে চলে আসি, তখন আমার মনে হয়েছিল যে আমি বোধহয় শেখ হাসিনাকে অনেক ভালোবাসি, এই জন্য বোধহয় আমি এই কাজটা করলাম। কিন্তু আমার এই যে 2 জন ছোট ভাই, যারা সম্পূর্ণ আপনার বেগার খেটে এই ভিডিওগুলো এডিট করছে, আমি দেখলাম ওরা শেখ হাসিনাকে যে পরিমাণ ভালোবাসে, আমি তো সেই পরিমাণ ভালোবাসতে পারিনি। এবং শেখ হাসিনাকে আমার খুব সৌভাগ্যবান মনে হয়েছে। আমরা দেখেছি খালেদা জিয়া যখন জেলে যান, তার জন্য আসলে তেমন কোনো বিএনপির কর্মীরা সেইভাবে জান দেয়া যেটাকে বলে সেটা দেয়নি। এইটা থেকে প্রভাবিত হয়ে ফজু পাগলা বা ফজলুর রহমান বলছিল যে শেখ হাসিনার জন্য 20টা-25টা মানুষ রাস্তায় মরে গেল না কেন। এইটার সাথে আমিও একটু সুর মিলিয়েছিলাম, কারণ তখনকার পরিস্থিতিতে আমার মনে হয়েছিল যে এরকম হলেও হতে পারত। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগের অনেক তৃণমূলের সদস্য, কর্মী, সমর্থক, তাদেরকে দেখি তারা কেউ কেউ আমার সাথে যোগাযোগ করে, তখন দেখি যে আসলে শেখ হাসিনার জন্য রাস্তায় জীবন দিয়ে দেওয়ার জন্য তার শত শত সৈনিক রয়েছে। এটা কিন্তু বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতার নাই। আমি জানি শেখ হাসিনা এটা নিশ্চিতভাবে অনুভব করেন যে তাকে তার কর্মীরা কতটা ভালোবাসে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যেটাকে আমরা বৃহৎ প্রচেষ্টায় রূপান্তর করতে চাই, সেটা হলো যে আমাদের শক্তি ভালোবাসা। আমরা শেখ হাসিনাকে ভালোবাসি। আমরা শেখ হাসিনাকে ভালোবাসি এই জন্য যে শেখ হাসিনাই কেবল বাংলাদেশকে সঠিক রাস্তায় আনতে পারেন, এবং আমরা একটা আলোকিত সমাজ দেখতে চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসি। এই ভালোবাসার নিবেদন আমাদের, এবং আমাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। যে ওষুধ বিক্রির যে 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 ভূমিকা দিয়েছিলাম, সেখান থেকেই বলি যে আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যে তরুণ শ্রেণীটা আছে, তাদের মধ্যে যারা তো আউট অ্যান্ড আউট জঙ্গি হয়ে গেছে, তাদেরকে আর আমরা কিছু করতে পারবো না। কিন্তু যারা এখনো আওয়ামী লীগের সমর্থকদের পরিবারের সন্তানরা, তরুণ কিশোর কিশোরী আছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তো বাংলাদেশে অনেক আছে, বিশেষ করে 24-এর জঙ্গি উত্থানের অনাচার দেখার পর তো অনেক মানুষ আবার নতুন করে ভাবছে, কারণ সবাই তো দেখতে পাচ্ছে আসলে দেশটাকে ইউনুস ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে আমরা নতুন আমাদের যে তরুণ সমাজ হবে, তাদের যদি আমরা চিন্তার খোরাক দিতে পারি, তাদেরকে যদি আরো ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, তাদের যদি দেশপ্রেম আমরা জাগাতে পারি, এবং কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিভাবে সৎ মানুষ হওয়া যায়, সত্যি সত্যি ধাপ্পাবাজ না হয়ে একটা জেনুইন হিউম্যান বিং হওয়া যায়, এই জায়গায় যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের নতুন জেনারেশনকে অনুপ্রাণিত করতে পারি, তাহলে আমাদের এই চ্যানেলের যেটা উদ্দেশ্য সেটা সার্থক হবে। আপনারা সাথে থাকবেন। আমি ফেসবুকে অনেক কড়া কড়া কথা লিখতে হয় ইম্প্যাক্টের জন্য। এই চ্যানেলে আমি চেষ্টা করব আপনারা যাতে আপনাদের যত পরিবারের ছোট ছোট সদস্য আছে তাদেরকে যদি শোনাতে চান, কারণ আমার একটা দীর্ঘমেয়াদী স্বপ্ন হলো যে আমরা জেনারেশনটাকে চাই। আমরা তো ইউনুসের মাধ্যমে একটা জেনারেশনকে হারিয়ে ফেলেছি। একটা জেনারেশনের অনেক বড় অংশকে কিন্তু ইউনুস ধ্বংস করে দিয়ে চলে গেছে। বাকি যেটা আছে তাদের যদি আমরা উদ্ধার করতে পারি, তারা কিভাবে চিন্তাটাকে প্রসেস করবে সেটা যদি আমরা তাদেরকে ধরিয়ে দিতে পারি,
যুক্তিকে ধরিয়ে দিতে পারি, অবশ্যই তরুণরা এটা গ্রহণ করবে। মানুষ তো স্বভাবত একটা ভালো জিনিস, মানুষ কিন্তু চায় ভালো হতে, সে পরিস্থিতির চাপে ভালো হতে পারে না। যেই কোনো ক্রিমিনাল, ক্রাইম সব কিন্তু মানুষের প্রথম 7 বছরের মধ্যে কিন্তু ব্রেন তৈরি হয় যে সে ক্রিমিনাল হবে, সে বক্তা হবে, সে ওয়াজকারী হবে, সে ধ্বংসকারী হবে না সে সৃষ্টিকারী হবে। ফলে মানুষকে আসলে কোনো ওইভাবে আসলে আমি দোষ দেই না। ইউনুস, আজকে যে ইউনুসের মতো একটা দানব হয়েছে, নিশ্চিতভাবে পরিবারে বা ছোটবেলায় তার একটা ক্রিমিনাল হয়ে গড়ে ওঠার অনেক উপাদান নিশ্চয়ই তার পরিবারে ছিল, কোথাও না কোথাও তো ছিল। তো সেখান থেকে যদি ছোট মানুষদের উদ্ধার করা যায়, অবশ্যই তারা পজিটিভ মানুষে রূপান্তরিত হবে, ধ্বংসকারীতে রূপান্তরিত হবে না। যাই হোক, এই দিকে অনেক লম্বা কথা বললাম। এই ভিডিওটা আমার টিমকে বলবো পুরোপুরি তুলে দিতে, যে যতটুকু শুনলেন। এখন আমি এই তৌহিদ হোসেনের যে লম্বা ইন্টারভিউ, সেখানে কয়েকটা জিনিস বলবো বলেছিলাম, সেগুলো নিয়ে একে একে আমি বলার চেষ্টা করি। প্রথমে যেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তৌহিদ হোসেন বলেছেন যে ডিপ স্টেট সব জায়গায় ছিল, পৃথিবীর সব পরিবর্তনে ডিপ স্টেট, কোনো না কোনো রাষ্ট্রের ডিপ স্টেট জড়িত হয়। এটা সত্য, আমিও মনে করি এটা সত্য। কিন্তু তৌহিদ হোসেন যেটা বোঝাতে চাইলেন যে এখানে একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ হয়েছিল। জি না, মিস্টার তৌহিদ হোসেন, এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ জয়েন করেছিল, কিন্তু তারা একটা ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে রে ভাই। তারা ডিপ স্টেট বলুন, বাংলাদেশের জঙ্গি স্বাধীনতা বিরোধীদের বলুন, তাদের ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে। ষড়যন্ত্রটা কি? কিভাবে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া যায়, এবং তার জন্য তারা অত্যন্ত জনপ্রিয় একটা ইস্যুকে বেছে নিল, যে চাকরি। সেটাকে তারা বানালো বৈষম্যহীন সমাজ, এবং অত্যন্ত জনপ্রিয় একটা ইস্যু যেহেতু তারা তৈরি করেছে, অনেক তরুণ, অনেক ছাত্রছাত্রী এখানে বিভ্রান্ত হয়েছে। পরবর্তীতে এই জঙ্গি উত্থান সফল হয়ে যাওয়ার পর আমরা দেখেছি যে এই রাষ্ট্রে চাকরি শুধু আপনারা দিয়েছেন, আপনি ইউনুস, তারা দিয়েছেন এই 24-এর জঙ্গি শ্রেণীকে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শ্রেণীকে, যারা বাংলাদেশটা চায়ই নাই। আমার অবাক লাগে, দেখেন, যারা বাংলাদেশকে চায় নাই তারাই এই বাংলাদেশে চাকরি করবে। এই নিয়ম তো শেখ হাসিনাও মেনে গেছেন। শেখ হাসিনাকে তো আমরা এর জন্য ক্রেডিট দেই না। এটা কত বড় আবদার না? 24-এ জঙ্গি উত্থান করে চাকরি দিলেন আপনারা শুধু জঙ্গিদের। তাহলে সাধারণ ছেলে মেয়েরা যারা চাকরির আশায়, স্বতঃস্ফূর্ততা আপনার ভাষায় যেটা, সেটাতে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আপনারা ধোকা দেননি। তো কোনো স্বতঃস্ফূর্ত ঘটনায় কি কাউকে ধোকা দেওয়ার জন্য করা হয়? করা হয় না। তা আপনারা তো ধোকা দেওয়ার জন্য তৈরি হয়ে এটা করেছেন, এবং এটা প্রমাণিত হয়ে যাওয়ার পরেও আপনি এখনো কিন্তু সেই জঙ্গিদেরকে আপনার কথার মাধ্যমে, প্যাচের মাধ্যমে আপনি আড়াল করছেন। মিস্টার তৌহিদ, আপনাকে আমি, যেহেতু আমরা একটুখানি হলেও পূর্ব পরিচিত, আপনার সম্পর্কে খুব বেশি, আর আপনি ভালো মানুষ, আমি তো এটা বারবার বলছি, কিন্তু আপনার কি একটুও লজ্জা হয় নাই এই আত্মঘাতী জঙ্গিগুলার সাথে একই টেবিলে বসতে? সেও উপদেষ্টা, আপনিও উপদেষ্টা, হ্যাঁ, আসিফও উপদেষ্টা, হ্যাঁ, যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। আপনি অত টাকা বানাননি, কারণ আপনি টাকা বানানোর মানুষ না, সেটা আমি স্বীকার করছি। তা আপনার কি একটুও লজ্জা হয় নাই এই ছেলেগুলোর সাথে একই টেবিলে বসতে আপনার ক্যাবিনেটের নামে? যাও, আপনার যে কথা এখানে স্বতঃস্ফূর্ততা ছিল, এটা এটা হলো মানুষের সাথে প্রতারণা। প্রতারণার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ধোকা খেলে তো বাংলাদেশের মানুষ ভাই জয়েন করে সব জায়গায়। আমার এই ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে ওষুধ গুলিস্তানে যারা ওষুধ বিক্রি করে, সেখানে যারা দাঁড়ায়, ওরা তো স্বতঃস্ফূর্তভাবেই দাঁড়ায়। একজন দুইজনকে ওরা টেনে আনে যে ভাই একটু দাঁড়ান, ওষুধটা দেখেন। আর 50 জন তো স্বতঃস্ফূর্তভাবেই দাঁড়ায়, কেউ তো ডেকে আনে না। আপনারা কবে এটা স্বীকার করবেন তৌহিদ সাহেব? তৌহিদ সাহেবের এই লেকচারটাকে অনেকে স্বীকারোক্তিমূলক দেখছে। আমি সেভাবে দেখি বা দেখি না, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ হলো কি জানেন? কারণ হলো মূল ষড়যন্ত্রকারী যারা, সে মূল ষড়যন্ত্রকারী বলতে আমি বুঝাচ্ছি যাদেরকে ব্যবহার করেছে, ব্যবহৃত হয়েছে স্বইচ্ছায় বা অনিচ্ছায়, সেই আসিফ, মাহফুজ, এরা বারবার স্বীকার করছে যে ভায়োলেন্স আমরা করেছি, মানে খুন আমরা করেছি। তারপরেও আপনারা তৌহিদ হোসেন নামক আপনারা জ্ঞানী গুণী কবি, নুরুল কবির ইত্যাদি জাতীয় সমাজের জ্ঞানী শ্রেণী এখনো এটাকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দেখেন। মূল ক্রিমিনালরা ক্রাইমটা স্বীকার করে নেওয়ার পরেও যে শ্রেণীটা এখনো মনে করে যে এটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার ছিল, হ্যাঁ স্বতঃস্ফূর্ত তো ছিল, কিন্তু স্বতঃস্ফূর্ততার তো একটা একটা প্রকৃত চিত্র আছে। সেই চিত্র তো ধোঁকাবাজির চিত্র, সেই ধোঁকাবাজি এসেছে ষড়যন্ত্র থেকে। সেটা কবে আপনারা স্বীকার করবেন তৌহিদ সাহেব? আদালতে দাঁড়িয়ে, জেরার মুখে, নাকি আগে ভাগে স্বীকার করবেন? যা হোক, আপনার আরো কিছু কথা আমি পয়েন্ট আউট করছি। আর একটা
আপনি এখানে একটা ভালো কথা বলেছেন যে এই যে বাণিজ্য চুক্তির নামে যে গোলামি চুক্তিটা ইউনুস করলো সেখানে আপনি বা আপনার মন্ত্রণালয়ের কারো কোনো ইনভলভমেন্ট ছিল না। এখানে অবশ্য অনেক কথা বলা যায়, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিকে কেউ কিন্তু ইনভলভ করতে চায় না, মানে বিপদে না পড়লে আর কি। আর ইউনুসের এই ব্যাপারে তো এটা এটা আরেকটা গল্প আর কি। এমনি তো কিন্তু ফরেন মিনিস্ট্রিকে কেউ কোনো জায়গায় ইনভলভ করতে চায় না, শুধু বিপদে পড়লে কেউ এখানে দৌড়ে আসে। আদারওয়াইজ তারা মনে করে যে ফরেন মিনিস্ট্রি বাংলাদেশে কোনো দরকার নেই। আমরা ভবিষ্যতে এই জিনিসটা সেটেল করবো যে ফরেন মিনিস্ট্রিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় হিসাবে গড়ে তুলবো। কারণ হলো যে আসলেই বাংলাদেশের মতো দেশে তো ফরেন মিনিস্ট্রির চেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থাকতে পারে না। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফাইন্যান্স মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, প্রতিরক্ষা তো আমাদের দেশের সরকার প্রধানরা নিজেরাই দায়িত্বে থাকেন। সুতরাং এই 3-4টা মিনিস্ট্রি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে দেখা যায় যে ফরেন মিনিস্ট্রিকে কেউ কোনো পাত্তা দিতে চায় না, শুধু বিপদে পড়লে দৌড়াও। এবার আর্মিও দৌড়ায় ফরেন মিনিস্ট্রির দিকে, বিপদে পড়লে যে কেউ দৌড়ায়। আর আর ওই যে লিখতে হলে আপনার ওই কথাটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি যে তাদের বাধ্যবাধকতা ছিল। আপনি বলেছেন যে হয়তো কোনো বাধ্যবাধকতা ছিল, আসলে বাধ্যবাধকতাটা কি এটা তো পরিষ্কার। ইউনুস এসেই আপনার মার্কিনীদের আপনার ঢাল তলোয়ার হয়ে তাদের স্বার্থ রক্ষার জন্য, কারণ তাদের স্বার্থ ইউনুসের স্বার্থ এক। ইউনুসের সারা জীবনের আপনার যা অর্জন সেটা পশ্চিমাদের মাধ্যমে হয়েছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে হয়েছে। ইউনুস যেভাবে অর্থ লোপাট করতে চেয়েছে সেটা মার্কিনী প্রোটেকশন ছাড়া হবে না। মার্কিনী প্রোটেকশনের পূর্ব শর্ত হইল এই বাণিজ্য চুক্তিটা করা। এ তো ভাই সহজ হিসাব মিস্টার তৌহিদ, কিন্তু খুবই সহজ হিসাব। হ্যাঁ, আপনার কথা আমরা একটু কথাটা আপনি বলেছেন সেটা অবশ্যই যুক্তি হিসাবে, অর্থাৎ আমি ব্যাখ্যাটা শুধু দিলাম যে তাদের বাধ্যবাধকতা তো ছিল। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, আপনি আপনার ইন্টারভিউ শেষের দিকে বলেছেন যে বাংলাদেশের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা তারেক রহমান সাহেবের জন্য আপনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত এদের সাথে একটা ব্যালেন্সড সম্পর্ক রক্ষা করা, অর্থাৎ কারো মানে এদের থেকে সমান দূরত্ব বজায় রেখে সম্পর্ক রক্ষা করা, এটা তারেক রহমান সাহেবের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কি তারেক রহমান গ্রহণ করতে এসছেন? উনি তো আগেই সব পরিস্থিতি তো বলতেছে যে এই যে বাণিজ্য চুক্তিটা হলো এইটা তো জামাত, বিএনপি সবাই এটা মেনে নিয়েছে, মেনে নিয়েই তো তারা ক্ষমতায় এসছে। এবং সেভাবে দেখেন না কত দ্রুত তারেক রহমান সাহেব 14টা বোয়িং কেনার জন্য অস্থির হয়ে গেছেন, কিনে ফেলেছেন। আপনি এটা দেখেন নাই? তারপরে আপনি চ্যালেঞ্জের কথা বললে হবে? তারেক রহমান সাহেবের কি সেই সুযোগ আছে যে ব্যালেন্সড ইন্টারন্যাশনাল রিলেশনস বা আমাদের আন্তর্জাতিক সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা করার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, সেটা কি তারেক রহমান পারবেন? আর এই অবস্থায় আপনাকে সাধুবাদ জানাই, আপনি সৌভাগ্যক্রমে এই গোলামির চুক্তির হাত থেকে বেঁচে গেলেন। দেখুন মিস্টার তৌহিদ, এই গোলামির চুক্তিটা এটা আসলে বাংলাদেশের মানুষের উপর আমি একটা আল্লাহর গজব হিসাবে দেখি। কি কেন দেখি জানেন? বাংলাদেশের এই স্বাধীনতা বিরোধী শক্তি, যাদের বলবো যে মানসিকভাবে যাদের সাথে আপনি কিছুটা মানে যাদের মানসিকতা মিস্টার তৌহিদ হোসেন আপনি শেয়ার করেন, আপনার সাথে যা আপনার সহানুভূতি তাদের প্রতি, এই 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 স্বাধীনতা বিরোধী শক্তিরা 50টা বছর দেশ বিক্রির অভিযোগ নিয়ে এসেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ বিক্রির অভিযোগ। বিক্রিটা কার কাছে? ভারতের কাছে। কিন্তু এই ঘটনাটা কখনো বাংলাদেশে ঘটে নাই। সত্যি সত্যি ঘটনাটা ঘটিয়েছে যেই দেশ বিরোধী শক্তি এই দেশ বিক্রির অভিযোগ করে করে মানুষের মগজ ধোলাই করে ক্ষমতায় এসে তারা সত্যি সত্যি দেশটা বিক্রি করে দিল। আর বাংলাদেশের মানুষ যে এতটা অবুঝ হয়েছে এই ব্যাপারে যে শেখ হাসিনা বিরুদ্ধে এই যে প্রপাগান্ডাটা তারা বিশ্বাস করেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে একটা আপনার মিথ্যা অপবাদকে বিশ্বাস করা, এইটার একটা প্রাকৃতিক শাস্তি হিসাবে এই চুক্তিটা গজব হিসাবে বাংলাদেশের উপর নাজিল হয়েছে ইউনুসের মাধ্যমে। তাহলে এই চুক্তি তারেক রহমান যদি মেনে নিয়ে থাকেন, মেনে নিয়েছেন সুস্পষ্ট, তাহলে তিনি কিভাবে আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন বাংলাদেশের মানে এই নতুন সরকারের কাছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার তো পূর্ব শর্তই আগে লঙ্ঘিত হয়ে গেছে। আপনি নিজেও বুঝতেছেন তারেক রহমানের সরকার মহাবিপদে আছে। আপনারা যেই পরিমাণ অনাচার বাংলাদেশের উপর করেছেন, আমি একটু পরে আবার বলবো, সেগুলো আপনারা বোঝেন থেকে আপনাদের মনে এখন ভয় আছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। আমি ব্যক্তিগতভাবে তৌহিদ হোসেন আপনাকে বাঁচাতে পারলে আমি অবশ্যই বাঁচাবো। আপনি আমার সুপেরিয়র ছিলেন, আপনাকে আমি ভালোবাসি। কিন্তু আপনি যে অপরাধতন্ত্রের সাথে জড়িত হয়ে গেছেন, আপনি এই যে আত্মঘাতী সন্ত্রাসীগুলোর সাথে এক টেবিলে বসে খানা খেয়েছেন, এক চেয়ারের চারিদিকে, এক টেবিলের চারিদিকে বসে হাসি তামাশা করেছেন, তাদের পেটে গুতা দিয়েছেন, অর্থাৎ হাসি তামাশা ছলে স্নেহ করেছেন। হ্যাঁ, আর সার্বিকভাবে যে অপরাধের সাথে আপনি জড়িত হয়ে গেছেন, সেখান থেকে কি আসলে কারো সুযোগ আছে আপনাকে, যদি এগুলোর আসলে সত্যি সত্যি বিচার হয় তখন আপনাকে বাঁচানোর? আমি জানি না আছে কিনা। আপনাকে আমি
বাংলাদেশের বড় শত্রু মনে করি না, কিন্তু আপনি তো ভুলে হোক না বুঝে হোক একটা বড় অপরাধতন্ত্রের সাথে আপনি জড়িত হয়ে গেছেন। জানি না আপনাদের কি অবস্থা হবে। তারপরে আপনি যেই জিনিসটা বলেছেন সেটা হলো যে আপনাদের ব্যর্থতা, এটা কিন্তু আসিফ নজরুলও বলছে। আসিফ নজরুলের মতো টাউট বাটপার আপনার কলিগ, আপনি তো তাকে সিনিয়র কলিগ হিসাবে সম্মান করেছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি, তার কাছে মাফটাও চেয়েছেন। ওই যে যখন ইয়েতে সুইজারল্যান্ডে যখন আসিফকে ধরেছিল সেটার জন্য আপনি মাফ চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, এগুলো আপনার ইন্টারভিউ থেকে আমরা শুনেছি। হ্যাঁ, সেটা আপনি আপনার কলিগদের বাঁচানোর জন্য করেছেন, দূতাবাসের রাষ্ট্রদূতকে বাঁচানোর জন্য, এটা ভালো মানুষই। কিন্তু এই যে মবকে আপনি রক্ষা, মানে মবকে আপনি ঠেকাবেন কিভাবে মিস্টার তৌহিদ? মবটা তো ইউনুসের সৃষ্টি, ইউনুস তো মব দ্বারা শাসন করেছে। আপনার বস মব কন্ট্রোল করে, মব লেলিয়ে দেয়। আপনি বলছেন যে মব আপনি আপনার সরকার ঠেকাতে না পারে, এটা একটা ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা স্বীকার করছেন, বাট এটা তো কোনো যারা মব দিয়ে শাসন করেছে, হ্যাঁ, অরাজকতা দিয়ে শাসন করেছে, সেটাকে ঠেকাতে না পারা বলে আপনারা কি বুঝাতে চান তৌহিদ হোসেন? এটা আসিফের মতো বদমাশও বলেছে আপনাদের। হ্যাঁ, আপনি বলেছেন যে যখন দিনে দুপুরে আপনি নাম নেননি, সেটা হলো যে 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুর বাড়ি ছিল, এখন যেটাকে মিউজিয়াম করা হয়েছিল, বাংলাদেশের একটা অত্যন্ত অমূল্য সম্পদ আপনারা ধ্বংস করেছে। শুধু এই অপরাধটার কারণে, 32 নম্বরের বাড়িটা ধ্বংসের কারণে ইউনুস সরকারের যত সদস্য আছে প্রত্যেকের ফাঁসি হওয়ার উপযুক্ত আপনার কি বলবো যে দায়িত্ব অবহেলা ঘটে গেছে। আপনি এটা বোঝেন না? আপনি বলেন আপনি 33 বছর সরকারি চাকরি করেছেন, নিশ্চয়ই বোঝেন। আপনি বোঝেন, আমি জানি আপনার ক্যাবিনেট, মানে আপনি যে ক্যাবিনেটের সদস্য ছিলেন তাদের কেউ তো বোঝে এটা। হ্যাঁ, আপনারা এটা থেকে বেঁচে যেতে পারতেন যদি আপনারা যেটাকে বলছেন যে যেটাকে প্রোটেক্ট করছেন, যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়ে গেছে, সেটা যদি সফল হতো। সেই সাফল্যের পূর্ব শর্ত ছিল সব আওয়ামী লীগকে মেরে ফেলা। আমরা বাংলাদেশের আজকে কত 8 কোটি মানুষ যদি আওয়ামী লীগের সমর্থক হই দেশে বিদেশে, আপনি কতজনকে মারতে পারতেন এই মব দিয়ে? সেটা তো সম্ভব ছিল না প্র্যাকটিক্যালি। এই মারতে না পারাতে তো এটা ব্যর্থ হয়ে গেছে। এখন ঠিকই আপনাদের কাছে এই অপরাধগুলোর জবাব চাওয়া হবে। আপনি বলছেন আপনার বয়স 72 বছর, আমি জানি না আপনার কত বছর বয়সে আপনার কাছে এই জবাব চাওয়া হবে, কিন্তু জবাব যে চাওয়া হবে এটা আপনিও যেমন বোঝেন আমরাও তেমন কিন্তু বুঝি। আর আপনি আরেকটা কথা বলেছেন, ভিসার বিষয়ে আপনি উত্তর দিতে বলেছেন যে এটা ভারতের, আপনি যা যা বলেছেন সবই সত্য, কিন্তু একটা জিনিস আপনি বলেন নাই। যারা ইন্টারভিউটা দেখেননি তাদের জন্য বলি যে উনি বলেছেন যে ভিসার ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে একটা হিসাব, অন্যান্য দেশগুলোতে ভিসা বন্ধ হওয়ার সেটার সাথে অন্য একটা হিসাব, সেটার সাথে এই বাংলাদেশের সরকার বা সরকার পরিবর্তন এর কোনো সম্পর্ক নাই। আপনি বিশেষত যারা ওই যে আমাদের যেসব শ্রমিক বিদেশে যায়, মালয়েশিয়ায় যায়, ইউএইতে যায়, তাদের কথা বলেছেন। এই দুটোর সাথে আমি একমত, সেই জায়গায় আমি যাচ্ছি না। কিন্তু আরেকটা জিনিস কিন্তু আপনি আনেন নাই, সেটা হয়তো আপনি খেয়ালও করেন নাই, কারণ একটা ইন্টারভিউতে তো আর সব বলা যায় না। সেটা হলো যে এই বাংলাদেশের জঙ্গি উত্থানের পর থেকে আপনি জানেন ভালোভাবে, আপনি 33 বছর চাকরি করেছেন, আমিও 25 বছর চাকরি করেছি, আমরা এটা ভালোভাবে জানি, যারা ফরেন সার্ভিস করে, যারা বিভিন্ন কূটনৈতিক মিশনে, বা এটা যে কোনো মানুষও জানতে পারে, এটা একেবারে ফরেন সার্ভিস করলে জানতে হবে এমন কোনো কথা না। সেটা হলো বাংলাদেশে যে একটা জঙ্গি উত্থান হয়েছে, এটা সারা পৃথিবী কিন্তু জেনে গেছে। এই জঙ্গি উত্থান একেবারে সন্ত্রাসবাদের উত্থান, যেটা ইউনুস ডাইরেক্ট পৃষ্ঠপোষকতা করেছে, এর কারণে সারা পৃথিবীতে আমাদের যেসব তরুণ ছেলে মেয়েরা পড়াশোনা করতে, পিএইচডি করতে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে বিদেশে যেত, সেই ভিসাগুলো কিন্তু আপনাদের এই জঙ্গি উত্থানের কারণে আপনার বন্ধ হয়ে গেছে। এটাকেও ফরমালি ঘোষণা দিয়ে বন্ধ করেছে আমি বলবো না, তারপরেও টুকিটাকি সংবাদ আমরা দেখেছি। এটার কিন্তু আপনার সম্ভাবনা অনেক কমে গেছে। আগে যেভাবে পেতো এখন আর সেভাবে পাবে না। তারা দেখেছে কি পরিমাণ জঙ্গি বাংলাদেশে আছে, পোটেনশিয়াল জঙ্গি এত পরিমাণ আছে যে সারা পৃথিবী এরা ধ্বংস করে ফেলতে পারে। একমাত্র শেখ হাসিনার মতো একটা বলিষ্ঠ নেতা এদেরকে চুঙ্গায় ভরে রেখেছিল, ইউনুস এসে ছেড়ে দিয়েছে এবং সারা পৃথিবীকে তারা দেখিয়ে দিয়েছে। এই জঙ্গিবাদের উত্থানে কিন্তু বাংলাদেশের যে মেধাবী ছেলেমেয়েরা বিদেশে গিয়ে, আমি বলছি না যে 100% ভিসা বন্ধ হয়ে গেছে, তা না, কিন্তু একটা বড় অংশের আর এই ভিসাগুলো পাবে না যতদিন না আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করতে পারি, যতদিন আমরা আবার পৃথিবীতে এই বার্তা দিতে পারি যে না, আমরা এই জঙ্গিদের দায়িত্ব নিলাম, এদেরকে আমরা সংশোধন করব, যাদেরকে সংশোধন করা যায় না আমরা তাদেরকে জেলে ভরবো, যেটা আবার আপনার সরকার বা ইউনুস কিন্তু আবার জেল থেকে ছেড়ে দিয়েছিল। শত শত জঙ্গি আপনারা ছেড়ে দিয়েছেন। তারপরে আপনারা বলেন যে আপনারা মব কন্ট্রোল না করতে পারা ব্যর্থতা। এটা তো কথা দ্বারা আমি তো কোনো অর্থই বুঝলাম না। মব দিয়ে যারা শাসন করলো, হ্যাঁ আমি জানি আপনি মানসিকভাবে এই মবকে সমর্থন করেন নাই, সেটা ঠিক আছে, কিন্তু এটা বলার তো কোনো অর্থ হয় না। আপনার সরকারটা তো মব দিয়েই চালানোর পরিপূর্ণ পাক্কা ব্যবস্থা। আপনি এই যে ডাস্টবিন শফিকের কথা শুনেন নাই, যে মব একটা প্রেশার গ্রুপ, আত্মঘাতী সন্ত্রাসীদের সাথে বসে আপনি মন্ত্রিত্ব করেছেন। আপনার মন্ত্রী কলিগরা এক একটা 2-3টা কমপক্ষে আত্মঘাতী সন্ত্রাসী, সেই নাহিদ, তারপরে আপনার সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। তো এসব কথা বললে বুঝি যে আসলে আপনারা এমন একটা সিচুয়েশনের সাথে ইনভলভ হয়ে গেছেন, এমন একটা
অরাজকতার আপনারা সদস্য হয়েছেন, যেটা আসলে মানে আপনি আপনি একজন ভালো আমি বলবো যে ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করেন, কিন্তু আসলে তো কোনো ভাষা দিয়েই আপনি এগুলো প্রকাশ করতে পারবেন না। প্রকাশ করা মানে নিজেকে অপমানিত করা, নিজের দায়টাকে আরেকটু বেশি স্বীকার করে নেওয়া, তাই না? যা হোক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তৌহিদ সাহেব, এই জায়গাটা আমার অবজারভেশনটা খুবই সিরিয়াস। যারা এই ভিডিওটা শুনছেন তারা এই অন্তত এখন যে কথাগুলো বলবো এটা একটু গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করবেন। তৌহিদ হোসেন অনেক কথা বলেছেন, সেখানে উনি একটা কথা যেটা বলেছেন, যেটা আমি প্রবলভাবে আপত্তি জানাচ্ছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমি এই আপত্তিটা জানাচ্ছি, এবং আমি এই অসুখটা আমি বহু জায়গায় দেখেছি, সেজন্য আমি এটার উত্তর দিতে যাচ্ছি। কেন? আপনি বলেছেন যে আপনি যখন 2009 সালে আপনি পররাষ্ট্র সচিব, আপনি আপনার কি কি দায়িত্ব পালন করেছেন সবগুলো বলেছেন, খুব সুন্দর কথা। একটা জায়গায় আপনি বলেছেন যে পররাষ্ট্র সচিব নিয়োগের ক্ষেত্রে বা রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে ডিসিশন কারা নিত? আপনি 3টা নাম বলেছেন। 3টা নাম আমি যদি বুঝে থাকি, আপনি একজনের কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা, যেটা তখন ছিলেন গওহর রিজভী সাহেব, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আর আপনি 2টা বলেছেন কি, আপনি শুনেছেন যে বাংলাদেশে ভারতের যে হাই কমিশনার ছিল, তখন হাই কমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী, এবং আপনি বলেছেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, যাকে তখন তারা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বানিয়েছিল, অর্থাৎ এখন অজিত দোভাল সাহেব যেই পদে আছে সেই পদে নিয়োগ দিয়েছিল শিবশঙ্কর মেনন। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কারা নিয়োগ পাবে, পররাষ্ট্র সচিব হিসাবে কারা নিয়োগ পাবে, রাষ্ট্রদূত হিসাবে কারা নিয়োগ পাবে, এই 3জন বসে ঠিক করতে বলে। আপনি অবশ্য বলেন নাই যে আপনি বলেন নাই যে আপনি সাক্ষ্যটা এইভাবে দিয়েছেন যে আপনি শুনেছেন। অর্থাৎ বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির ডিসিশন নিচ্ছে, নিয়োগ বদলির ডিসিশন নিচ্ছে গওহর রিজভী সাহেব, হ্যাঁ, পিনাক রঞ্জনবর্তী এবং শিবশঙ্কর মেনন, 3জন, যার 3জনের মধ্যে 2জন আবার ভারতীয়। প্রবল আপত্তিকর কথা, সম্পূর্ণরূপে একটা মিথ্যা কথা আপনি বলে গেলেন। আপনি শুনেছেন আমি এই কথাটা এত জোর দিচ্ছি কেন জানেন তৌহিদ সাহেব? বাংলাদেশের না একটা অংশের এটা কিন্তু মানসিক রোগ হয়ে গেছে, এই যে শুনলেও তারা বিশ্বাস করে। আমরা কি 24-এর জঙ্গি উত্থানের আগে যে সব গুজব শুনেছি, এখানে কনক সারোয়ারা কিন্তু বলতো যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে আছে রয়ের এজেন্ট, সিকিউরিটি ফোর্স, হ্যাঁ, এরা প্রচুর এই কথাগুলো বলেছে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে। এখনই একজনকে যারা গুলি করছে তারা হিন্দি ভাষায় কথা বলছে, এগুলো বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে। ঠিক যেমন আপনি বিশ্বাস করেছেন, হ্যাঁ, শেখ হাসিনা সরকারের ডিসিশন নিচ্ছেন গওহর রিজভী, হ্যাঁ, গওহর রিজভী সাহেবের তো সে এক ধরনের আপনার বৈধতা আছে সেই ডিসিশন মেকিং অংশগ্রহণ করার জন্য। কিন্তু পিনাক রঞ্জন চক্রবর্তী আর শিবশঙ্কর মেননের আপনি নামটা নেন নাই, 2জনের নাম নিয়েছেন, বাট আপনি ইনডাইরেক্টলি বলেছেন, সেখানে ইনভলভমেন্টের কথা বলেছেন। আমি আসলে এই যে 1-1.5 ঘন্টা আজকে লেকচার দিচ্ছি, আমার টিমকে বলছি যে এই ভিডিওটা যেভাবে হয়েছে ছেড়ে দাও, যার দেখার দেখবে। আমার কিন্তু এই পয়েন্টটা আলোচনা করার জন্য কিন্তু আমি এত বড় লেকচারটা দিচ্ছি আজকে। এই জিনিসটা বাংলাদেশের মানুষ এত দেদারসে বিশ্বাস করে, এবং এই মানসিক রোগটা আমাদের সারাতেই হবে। এই যে আসিফ নজরুল যে বলেছিল যে 26 লাখ বাংলাদেশে চাকরি করে, সেও কিন্তু পেপারের রেফারেন্স দিয়েছিল। এটা কিন্তু আসলে আমি বিশ্বাস করি যে আসিফ নজরুল এটা বিশ্বাসই করতো, কারণ এটা ওদের মানসিক ব্যাধি হয়ে গেছে। এই বিশ্বাসটা অলিক হলেও এই জিনিসটা বিশ্বাস করা তার একটা মানসিক ব্যাধি, এই ব্যাধিটাকে সে লালন করে। এটা বাংলাদেশের মানুষকে আমাদের বুঝাতে হবে যে এই ব্যাধিটা এরা কিন্তু লালন করে। আসিফ নজরুল এটা এমনি এমনি বলে না, সে কিন্তু বিশ্বাস করে। পরবর্তীতে সে যখন সরকারে ঢুকলো, মানুষের চাপে পড়লো, জনমতের চাপে পড়লো, তখন সে বলছে যে এটা আমি কথার কথা হিসাবে বলে ফেলেছি, সরকারি দায়িত্বে না থাকলে তো কত কিছু বলা যায়। অর্থাৎ আসিফ যে মিথ্যা কথা বলেছে, আসিফ কিন্তু সেটা স্বীকার করেছিল। কিন্তু এটা বাংলাদেশের মানুষের অসুখ, মানসিক ব্যাধি। এটা আমি অনেক জায়গায় দেখেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ, আমি এখানে নাম নিচ্ছি না, আপনি যে কজনের নাম নিয়েছেন সেখানে ফরেন মিনিস্ট্রির এইরকম একজনও আমাকে বলেছিল যে ইন্ডিয়ানরা সব ডিসিশন দেয়, সেও এই মানসিক ব্যাধিতে আক্রান্ত। আমি যখন মরক্কো থেকে চলে আসি, তার 2-3 মাস আগে এই ছেলেটা দেখি এখনো ওই নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত, ও এখানে গিয়েছিল একটা সরকারি প্রোগ্রামে। সেও বিশ্বাস করতো, সে ফরেন মিনিস্ট্রিতে সাউথ এশিয়া ডেস্কের ডিজি ছিল, সে বিশ্বাস করতো বাংলাদেশে 26 লাখ বাংলাদেশি ছিল। সে কখন এটা বিশ্বাস করে? যখন আসিফ নজরুল অলরেডি স্বীকার করে ফেলেছে যে বাংলাদেশে 26 লাখ বাংলাদেশি নাই। এটা সে যখন দায়িত্বহীন লোক ছিল, অর্থাৎ তার যখন কোনো সরকারি দায়িত্ব ছিল না, তখন সে এটা বাদ কি বাদ বলে ফেলেছে। আসিফ নজরুল এই কথা বলার পরও ওই যে ফরেন মিনিস্ট্রির ওই রাষ্ট্রদূত যে সাউথ এশিয়া ডেস্কে কাজ করেছে, সে বিশ্বাস করে বাংলাদেশে 26 লাখ ভারতীয়। আমার ধারণা এই রোগে আক্রান্ত অনেক মানুষ এখনো বিশ্বাস করে। আসিফ নজরুল স্বীকার করার পরও বিশ্বাস করে যে বাংলাদেশে 26 লাখ ভারতীয় বাংলাদেশে এখনো চাকরি করে। ওই রাষ্ট্রদূতের সাথে ওর একটা অফিসার গেছে, সেও বিশ্বাস করে, সে আবার দেখি তার রাষ্ট্রদূতের সাথে তাল মিলাচ্ছে। আমি ওদেরকে কিন্তু বুঝাতে সক্ষম হই নাই যে এগুলো মানুষের ফ্যান্টাসি।
আমাদেরকে এই জায়গাটায় ভালোভাবে কিন্তু এই অসুখটা সারাতে হবে। এই অসুখ না সারালে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। বাংলাদেশের এই যে ভারতের আধিপত্যকে কিল করতে হবে, এই শ্রেণীটা আসলে বুঝাতে চায় বাংলাদেশকে আওয়ামী লীগকে কিল করতে হবে। ভারতের সাথে আমার কোনো প্রেম সখ্য কিচ্ছু নাই, আমি ভারতকে প্রতিবেশী মনে করি, আমি এই ব্যাপারে খুবই বাস্তববাদী। কিন্তু এই যে একটা মিথ্যা আরোপ করা হয় শেখ হাসিনার উপর, বঙ্গবন্ধুর উপর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর, শক্তির উপর, আমাদের মূলধারার উপর, এই অসুখটা আমাদের কিন্তু আপনাদের সারিয়ে দিতে হবে। তৌহিদ সাহেব, আপনার মতো লোক যদি বিশ্বাস করে যে হ্যাঁ গওহর রিজভী, তারপরে পিনাক রঞ্জন চক্রবর্তী আর শিবশঙ্কর মেনন ঠিক করছে কে ফরেন সেক্রেটারি হবে কে হবে না, এটা তাহলে রোগটা কার না হতে পারে বলেন? কার কার এই রোগ হবে না যদি তৌহিদ হোসেন সাহেবের হয়? কিন্তু দেখুন তৌহিদ হোসেন সাহেব, আপনি কিন্তু আপনার এই বক্তৃতাতেই আপনি কিন্তু আবার আপনার এই বিশ্বাস যে ভুল, সেটা আমি একটা ছোট্ট যুক্তি দিয়ে প্রমাণ করছি। যুক্তিটা কি? আপনি এই একই বক্তৃতায় বলেছেন যে মিজানুল কায়েসকে আপনারা ভারতে হাই কমিশনার বানানোর জন্য এগ্রিমো চেয়েছিলেন, ভারত সেই এগ্রিমো নাকচ করে দিয়েছে। তো ভারত যদি এই এগ্রিমো নাকচ করে মিজানুল কায়েসের জন্য, আর তার মানে হলো যে শিবশঙ্কর মেনন, পিনাক রঞ্জন চক্রবর্তী কিংবা ভারতের গভর্নমেন্ট যারা এই দায়িত্বে ছিল বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে কারা চাকরি করবে, কারা কোন পোস্টে যাবে ঠিক করার, শেখ হাসিনা তাদের ডিসিশনে যদি এই লোকগুলোকে বসান, আর ভারত যদি মিজানুল কায়েসের এগ্রিমো নাকচ করে দেয়, তার মানে তো ভারত মিজানুল কায়েসকে পছন্দ করে না। তাহলে নিশ্চয়ই মিজানুল কায়েসকে শেখ হাসিনা ফরেন সেক্রেটারি বানাতে পারতো না। এটা যদি শেখ হাসিনার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন না হয়, এটা যদি শিবশঙ্কর মেননের ডিসিশন হয়, পিনাক রঞ্জন চক্রবর্তীর ডিসিশন হয়, কিংবা ভারতীয়দের ডিসিশন হয়, তাহলে ভারতীয়রা যাকে ফরেন তাদের হাইকমিশনার, তাদের দেশে হাইকমিশনার হিসাবে অ্যাকসেপ্ট করলো না, তারাই যদি এই ডিসিশনগুলো দেয়, তাহলে তারা কেন বাংলাদেশের ফরেন সেক্রেটারি হিসাবে মিজানুল কায়েসকে অ্যাকসেপ্ট করবে? কারণ ভারতে যে বাংলাদেশের যে হাইকমিশনার হয়, তার চেয়ে তো যে ফরেন সেক্রেটারি হয় তার গুরুত্ব বেশি ভারতের কাছে, ভারত যদি ওইভাবে এটা নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে। তৌহিদ সাহেব, এই যে আপনি যে এত বড় একটা মানসিক ব্যাধিতে আক্রান্ত, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার কথার মধ্যে আমি শুধু আপনার বক্তৃতা, আপনার ইন্টারভিউ থেকে আমি জবাবটা দিলাম। আপনি একবারও চিন্তা করেছেন যে আপনি বলছেন যে মিজানুল কায়েসকে ইন্ডিয়ানরা এগ্রিমো দেয় নাই, তাহলে কি করে মিজানুল কায়েসকে তারা ফরেন সেক্রেটারি মেনে নিল? আমার অবাক লাগে যে আপনাদের মানসিক ব্যাধি কত গভীরে, কত গভীরে আমাদের দেশে ভারত বিদ্বেষ, হিন্দু ঘৃণা কত গভীরে ঢুকেছে। আপনারা যারা আমার এই ভিডিওটা শুনেছেন, তারা শুধু তৌহিদ হোসেনের ওই এই এখন ইন্টারনেটে যেই ইন্টারভিউটা ঘুরে বেড়াচ্ছে এইটা শুনবেন। আমি কিন্তু তৌহিদ হোসেনের কথা থেকে তৌহিদ হোসেনকে জবাব দিলাম। আপনারা জবাবটা আপনাদের মনের সন্তুষ্টি অনুযায়ী পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। কিন্তু আমাদের এই তৌহিদ হোসেন সাহেবদের এবং তাদের দ্বারা প্রভাবিত বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, একাত্তরের পরাজিত শক্তি দ্বারা প্রভাবিত এই যে একটা মিথ্যা মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ঘায়েল করার জন্য এই যে তারা কল্পনা প্রসূত মিথ্যা জিনিস নিজেরাও বিশ্বাস করে আবার অন্যদেরকেও বিশ্বাস করায়, এই জায়গাটায় আমাদের ভালো করে আঘাত করতে হবে এবং এই অসুখটা সারাতে হবে। এর কোনো বিকল্প আমাদের হাতে আর নাই।